রুমির সঙ্গে এখনও সেভাবে কথা হয়নি বিজয়ার। সবে গতকাল শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে রুমি, সন্ধেবেলা, ব্যাগ সুটকেস সব গুছিয়ে নিয়ে। মাসখানেক ধরেই বিজয়ার মন বলছিল কিছু একটা ঘটতে চলেছে। বাড়ি যেন তেতে আছে সামান্য, যেন কাছে পিঠে কোথাও আগুন লেগেছে, আর তার তাপ এসে ঢুকে পড়েছে এই পরিবারে। কারণে অকারণে মেজাজ গরম করছে দীপু। সোমার মুখ সারাক্ষণ হাঁড়ি। এ তো শুভ লক্ষণ নয়। নিজে থেকে কিছুই বলছিল না সোমা দীপু। অবশ্য সংসারের কোন কথাটাই বা ছেলে আর বৌমা আজকাল বিজয়াকে জানায়। জিজ্ঞাসা করলেই তো এড়িয়ে এড়িয়ে যায়, নয় উত্তর দেয় ভাষা ভাষা। ভাবে হয়তো ৭৩ বছরের বুড়িটাকে বেশি পাত্তা দিয়ে কী লাভ, কোন সুরাহাটা করতে পারবে সে। তবু এইটুকুন ফ্ল্যাটে কিছুই কি গোপন থাকে পুরোপুরি? ফোনাফুনি, ফিসফাস, চাপা স্বরে কথাবার্তা সবই তো কানে আসে। হাঁটু আর কোমর গেলেও বিজয়া তো কানের মাথা খায়নি এখনো। চোখের জ্যোতিও আছে কিছুটা। তাই হয়তো নজরে পড়ে ছেলের কপালে যেন আচমকা উঁকি দিয়েছে ২-১টা বলি রেখা। তাই এ কালের রেয়াজে তো বিজয়া তেমন অভ্যস্ত নয়। চেপে রাখতে পারেননি কৌতূহল। কৌতূহল না উদ্বেগ? উদ্বেগ না আশঙ্কা? নাকি সবগুলোই মিলেমিশে পাক খাচ্ছিল মনে? দিন কয়েক আগে জিজ্ঞাসা করেই ফেলেছিলেন ছেলেকে, হ্যাঁ রে, রুমির কি হয়েছে? দীপু তখন ব্যালকানিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এক হাতে ধরা ছিল গ্রিল, দুর্মনস্ক চোখ মেলা ছিল সামনের মাঠটার উপরে। আনমনে বলেছিল, কিছু বলছ? রুমির কথা জিজ্ঞাসা করছি, ওর কোনো সমস্যা হয়েছে নাকি রে? কি হয়েছে? রুমি আর শ্বশুরবাড়িতে থাকবে না, চলে আসবে, মনে হচ্ছে পাকাপাকি। শুনেই বিজয়ার বুক ঢিপ ঢিপ। সে কি রে, কেন? আলগা কাঁধ ঝাঁকালো দীপু। বনিবনা হচ্ছে না? কার সঙ্গে? শ্বশুর শাশুড়ি? না। তাহলে কৌশিক? ধরে নাও তাই। বলিস কি? অত কাণ্ড করে ভাব ভালোবাসার বিয়ে হলো, দুজনের কত প্রেম, এই মাত্র ১ বছরের মধ্যেই হলোটা কি? কিছু তো হয়েছে নিশ্চয়ই, নইলে তো আর কোনো মেয়ে শখ করে বর ছেড়ে চলে আসে না। দীপুর স্বর হঠাৎই রুক্ষ। ঢোক গিললেন বিজয়া। রুমি বলছে না কেন চলে আসছে? আহ মা, কেন এত ঘ্যান ঘ্যান করছো? তেঁতো মুখে খেঁকিয়ে উঠল দীপু। তারপর কখনো যা করেনি তাই করল। পরিচ্ছন্ন ব্যালকনিতেই সিগারেট ফেলে নেবালো পায়ে চেপে চেপে। পা দিয়ে ঠেলে সরিয়ে দিল মরে আসা মল্লিকার টবখানা। নতুন ফাল্গুনের সন্ধ্যেটাকে ঝলসে দিয়ে বলল, জেনে তোমার কটা হাত পা গজাবে? না মানে? বয়স তো কম হলো না, ঠাকুর দেবতা নিয়ে থাকো না, নইলে টিভি খুলে সিরিয়াল দেখো। নাতনির চিন্তায় তোমায় উতলা হতে হবে না। বলেই গটগটিয়ে নিজেদের ঘরে। আহত মুখে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলেন বিজয়া। ছেলে হুকুম ছাড়ল, সঙ্গে সঙ্গে নাতনির চিন্তা ঠাকুমার মাথা থেকে কর্পূরের মতো উবে যাবে, তা তো হয় না।
বাপ মা দুজনেই তো নাচতে নাচতে অফিসে বেরিয়ে গেছে চিরটা কাল। ওই মেয়েকে তিনিই কোলে পিঠে করে মানুষ করেছেন। আজ রুমির কথা ভেবে বিজয়ের বুক আনচান করবে না তো কার করবে? বিজয়া ভেবেই পাচ্ছিলেন না কি করে এমন অলক্ষণে কাণ্ড ঘটতে পারে। এই তো বড়দিনের সময় দুজন এসেছিল একসঙ্গে, তখনও তো দুটিতে কি ভাব, কত হাহা হিহি করল। এ ওর পাত থেকে তুলে তুলে চিনে খাবার খেল। মুখ থেকে কথা খসতে না খসতেই কবিতা আবৃত্তি করে শোনাল কৌশিক। ড্যাং ড্যাং করে ট্যাক্সি চেপে চলেও গেল জোরে। তখন নিশ্চয়ই অশান্তি চলছিল না? নাকি বাবা মা ঠাকুমা দুঃখ পাবে বলে টের পেতে দেয়নি রুমি? তাহলে তো বলতে হবে বিয়ের পর তুখোর অভিনেত্রী বনে গেছে নাতনি। আগে তো রাগ বিরাগ অনুরাগ কিছুই লোকাতে পারত না, অন্তত বিজয়ার কাছে। ঠোঁট ফোলাতো কথায় কথায়, মুখ ছেয়ে যেত মেঘে। তবে বিবাদটা কি পরে শুরু হয়েছে? তাহলেও তো বেশি দিন নয়, বড় জোর ১.৫-২ মাস। মাত্র এই কদিনে কি এমন মনোমালিন্য হতে পারে যাতে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিঁড়ে যায়, এক্কেবারে চলে আসতে হয় বাপের বাড়ি? নাকি দীপু সময় একটু বেশি উৎকণ্ঠিত হয়ে পড়েছে? হয়তো তেমন কিচ্ছু নয়, তুচ্ছ কারণে খিটিমিটি বেঁধেছে বরবউয়ের। গোসা করে কদিনের জন্য বাপের বাড়ি আসছে রুমি, কৌশিককে জব্দ করতে, বিরহের স্বাদ টের পাওয়াতে। বরকে টাইট দিতে বইয়েরা কি বাপের বাড়ি চলে যায় না? বিজয়াই তো গেছেন। কি তাসের নেশা ছিল কর্তাটির, বাপরে! একবার দলবল নিয়ে আসরে বসে পড়লেন তো আর হুঁশটি নেই। রাত ১২টার আগে বাড়িমুখো হতেন না। বিজয়া তখন নতুন বউ, পচ্চে বসে আছেন তো বসেই আছেন। হাই তুলতে তুলতে দেখছেন শাশুড়ি শুয়ে পড়লেন। জায়েদের ঘরে খিল পড়ে গেল। কর্তার তবু দর্শন নেই। কাহা তা কই অত্যাচার সহ্য করা যায়? অনুনয় বিনয় কাকুতি মিনতিতে যখন কাজ হল না, তখন দিলেন এক মোক্ষম প্যাঁচ, সোজা চলে গেলেন কোন্নগর। বউ আর ফেরার নামটি করে না দেখে ১৯ দিনের মাথায় ঘাড় ঝোঁকাতে বাধ্য হয়েছিলেন বিজয়ের দাপুটে কর্তাটি। মান ভাঙাতে গুটি গুটি পায়ে এসেছিলেন শ্বশুরবাড়ি। তাসের নেশা যদিও ছাড়েননি, তবে খানিকটা সংযত তো হয়েছিলেন। ৯-১০টার মধ্যে ফিরতেন তো বাড়িতে। পুরুষ মানুষকে বসে রাখতে গেলে বাপের বাড়ির জুজুটা দেখাতেই হয়, এ কথা বিজয়া জানেন। রুমিও হয়তো তাই করছে। কোনো কারণে কৌশিককে বাগে আনতে ঠাকুমার পলিসিটাই নিয়েছে নাতনি। সময় যতই পাল্টাক, বাবা, ঘি আগুনের সম্পর্ক যাবে কোথায়? রুমি এসে কদিন খাপটি মেরে বসে থাক, দেখ না দেখ কৌশিক এসে নির্ঘাত হামলে পড়বে। বউকে ও ছেলে চোখে হারায়, বিজয়া স্বচক্ষে দেখেছেন। পুজোর সময় মাত্র ৫-৬ দিন এ বাড়িতে এসেছিল রুমি। প্রতিদিন দৌড়ে দৌড়ে এসেছে ছেলেটা। সেই সল্টলেক থেকে এই বেহালা তো কম দূর নয়। প্রেম অবশ্য রুমিরও কিছু কম নয়, বিজয়া এও জানেন। নইলে এইভাবে বিয়ে করে ছেলেটাকে? তখন সবে প্রথম একটা সম্বন্ধ এসেছিল রুমির। সোমা মেয়ের কাছে প্রস্তাবটা পেরেছে কি পারেনি, অমনি মেয়ে খড়খড় করে উঠল। কেন ফালতু ফালতু এনার্জি লস করছো মা? আমার বিয়ের ভাবনা আমার, তোমাদের নয়। সোমা নরম গলায় বলেছিল। তা বললে হয়? বাবা মায়ের তো একটা কর্তব্য আছে। দাঁড়িয়ে থেকে বিয়েটা দিও, তবে পাত্র খোঁজার হাঙ্গামায় যেও না, ওটা আমার চুজ করা আছে।
দীপু চমকিত হয়ে বলেছিল, কে? তোমরা চেনো তাকে, কৌশিক তো রণজয়, সুদীপ, মধুমিতার সঙ্গে এসেছে বাড়িতে। কৌশিক মানে ঢ্যাঙা মতো ছেলেটা? বলছিস কি তুই? সে তো চাকরি বাকরিও করে না। কে বলেছে? জার্নালিজম পড়ছে, এখন ফ্রিল্যান্স করছে, প্লাস আবৃত্তিতেও ওর কত নাম, শিগগিরই ওর ক্যাসেট বেরোবে। কিন্তু তোমার বিয়ে আমরা আরও একটু ভালো পাত্রের সঙ্গে দিতে চাই রুমি, অন্তত যার একটা স্ট্যান্ডার্ড ইনকাম আছে, একটা মিনিমাম স্টেটাস আছে। তোমরা চাইলেই তো হবে না, বিয়ে তো করব আমি। ব্যাস, লেগে গেল ধুমধুমার। একদিকে বাবা মা, অন্যদিকে মেয়ে। দীপু তড়পাচ্ছে, দেখি কি করে ওই ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়। মেয়েও শাসাচ্ছে, দেখি তোমরা কি করে আটকাও। যুদ্ধের সময় আগাগোড়াই স্পিকটি নড়ছিলেন বিজয়া। জানতেন দৃশ্যপট বদলাবেই। ছেলে বউ যতই গর্জন করুক, মেয়ের কাছে তাদের হার মানতেই হবে। মেয়ের কোনো বাসনা অপূর্ণ থাকলে যে বাবা মার রাতের ঘুম চলে যায়, কতক্ষণ তারা মেয়ের সঙ্গে যুঝবে? তাছাড়া কৌশিক তো ছেলে খারাপ নয়, দিব্যি দেখতে, চোখ দুটো মায়াবী মায়াবী, কথায় বার্তায় অতি ভদ্র। বাপ সরকারি চাকুরে, সল্টলেকে নিজেদের ফ্ল্যাটও আছে। মূর্খ অশিক্ষিত তো নয়। আজ ভালো রোজগারপাতি করে না, কাল করবে। স্বামী স্ত্রীর সম্পর্কের আসল বনিত্ব প্রেম, সেটি থাকলে অনেক বাধা বিঘ্নই উদ্রে যাওয়া যায়। বিজয়া যা ভেবেছিলেন তাই হল। দুম করে রুমি একদিন রেজিস্ট্রি করে ফেলল কৌশিককে। খবর পেয়ে দীপু গুম হয়ে রইল দু একদিন। সোমা ফোঁচ ফোঁচ করে কাঁদল, তারপর মেনেও নিল। সামাজিক অনুষ্ঠান, শাড়ি গয়না, খাট আলমারি নমস্কারি দেওয়া থোয়া, কি হলো না নিয়ম মাফিক। বিয়েটা শুধু চুকতে যা দেরি হলো। তারপর ওই দীপু আর সময় কৌশিক কৌশিক করে অজ্ঞান। সব কিছুই নিয়ে বড় বাড়াবাড়ি করে দীপু আর সোমা। জামাই ষষ্ঠীতে কি এলাহি আয়োজনটা করেছিল। ট্রে সাজিয়ে তত্ত্ব গেল এ বাড়ি থেকে। জামাইকে একদিন ঘরে রেঁধে খাওয়ালো সোমা, একদিন বড় হোটেলে। মেয়েকে গয়নাও দিল এক প্রস্থ। পুজোতেও দামি দামি উপহার, গাদা গাদা জামা কাপড়। দেখে কে বলবে ওই জামাইয়ের নাম শুনেই একদিন চিড়বিড়িয়ে জ্বলছিল। মাত্রাজ্ঞান নেই বলেই কি দীপুরা ঘাবড়ে গেছে এত? রজ্জুকে তারা সর্পভ্রম করছে না তো? রুমির সঙ্গে এখনো পর্যন্ত সেভাবে কথা হয়নি বিজয়ার। সুযোগ মিলছে কই। কাল সন্ধে এ বাড়িতে আসার পর থেকে বাবা মা যেন ঘিরে রেখেছে মেয়েকে। কথা বলছে হাবিজাবি, রুমির চাকরি নিয়ে, কাজকর্ম নিয়ে। বিয়ের পরপরই একটা টেলিভিশন চ্যানেলে ঢুকেছে রুমি। স্টুডিওতে বসেই কাজ। কম্পিউটারে কী সব করে টরে। টিভির প্রোগ্রামগুলোকে দেখান বাহার করে তোলাটাই নাকি ওর ডিউটি। তা ওসব নিয়েই কৌতূহল দেখাচ্ছে দীপুরা। আসল প্রসঙ্গটা ভুলেও তুলছে না। হয়তো এটাই স্বাভাবিক, হয়তো এভাবেই মেয়ের মনটাকে একটু অন্যদিকে ঘুরিয়ে রাখতে চাইছে, মেয়েকে স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু বিজয়ার তর সইছিল না। ছটপট করছিলেন মনে মনে। আজ সকাল থেকে তককে তককে ছিলেন, কখন নাতনিটাকে একটু একান্তে পাওয়া যায়। সোমা আর দীপু অফিসে বেরিয়ে যাবার পর
ফাঁকা হলো বাড়ি। বাবা মার ঘরে ল্যাপটপ খুলে কী সব করছিল রুমি। পায়ে পায়ে সেখানে এলো বিজয়া। সরাসরি অবশ্য পারলেন না কথাটা। নাতনির পিঠের ধারে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, তোর শরীরটা ভালো নেই রে রুমি? কি একটা যেন টাইপ করছিল রুমি। কাজ না থামিয়েই বলল, কেন, ঠিকই তো আছি। নাতনির গলা কি একটু ভার ভার? বুঝতে পারলেন না বিজয়া। নরম গলাতেই বললেন, তাহলে জল খাবার খেলি না? খেয়েছি তো। কই, ওই তো একটা টোস্ট খেলি মাত্র। সকালে ওটুকুই ভালো, 12টার মধ্যে তো ভাত খেয়ে নেব। অফিস যাবি? যাব না। কদিন ছুটি নিতে পারতিস। কেন? কিসকুসি মেয়ে। না মানে, তোর একটু বিশ্রাম হতো। মনের উপর এত বড় ঝড় যাচ্ছে। কিসের ঝড়? রুমি চোখ কোঁচকাল। বুঝি রে বাবা, সব বুঝি। বিজয়া গিয়ে বসলেন খাটের কোণটিতে। মাথা দুলিয়ে বললেন, তোর মনে কি চলছে আমি কি টের পাই না? তোর বয়সটা কি আমার ছিল না? রুমি চোখ আরো একটু কোঁচকাল। পালক পালক আঁখি পল্লব পিট পিট করল কিছুক্ষণ। তারপর দুহাত মাথার ওপর তুলে আলমোড়া ভাঙতে ভাঙতে বলল, কিছুই বোঝো না। একটা সম্পর্ক তৈরি হওয়া উচিত ছিল, হতে হতেও হলো না, ব্যাস ফিনিশ। এর জন্য বিছানায় শুয়ে 7 দিন গড়াগড়ি দেব কোন দুঃখে? বিজয়া ভারী অবাক হলেন। চোখ গোল গোল করে বললেন, সে কি রে, তোর কোনো কষ্ট নেই? খারাপ তো একটু লাগছেই। বন্ধু বিচ্ছেদ হলেই একটা অফ ফিলিং হয়। সে জায়গায় কৌশিক তো বনে গিয়েছিল আমার লাইফ পার্টনার। বনে গিয়েছিল কেন? এখনো তো আছে। অবশ্যই না, কৌশিক এখন পাস্ট টেন্স। আর কদিন বাদে হয়ে যাবে ওয়ান্স আপন এ টাইম। পরিচয় দিতে গেলে বলতে হবে, কৌশিক বসু কোনো এক সময় আমার হাজব্যান্ড ছিল। কথার কি ছিড়ি, মুখে কিচ্ছুই আটকায় না গো। বিজয়া ভ্যাপাচাকা খাওয়া মুখে বললেন, ছাড়াছাড়ি তাহলে তোদের হবেই। একেবারে সব ফাইনাল করে ফেলেছিস? হ্যাঁ ঠাম্মা, সুখের চাইতে স্বস্তিই বেটার। নাতনির স্বরে হাহাকার নেই কণা মাত্র। বিষণ্ণতা তাও যেন নেই। বরং হাবভাবে মনে হচ্ছে সত্যি যেন দুশ্চিন্তা মুক্ত হয়েছে রুমি। থমকে গেলেন বিজয়া। কি বলবেন এই মুহূর্তে ভেবে পাচ্ছিলেন না। তিনি তো আদ্যিকালের ঠাকুমা নন। চারদিকে আজকাল ডিভোর্স ফিভোর্সের ধুম পড়ে গেছে, তা তো তিনি দেখছেন। আজকাল নয়, বেশ কিছুকাল ধরেই। চেনা জানার মধ্যে তো ডিভোর্স হয়েছিল 20 বছর আগে। ভাইঝির জামাইটা মদ টদ খেত, স্বভাব চরিত্র সুবিধের ছিল না, মারধর করত শিলাকে। কাটান ছাড়ান হয়ে যাবার পর বিজয়ারা হাঁপ ছেড়ে বেঁচেছিলেন। তবু এই পাষণ্ডটাকে ছেড়ে এসেও কেমন যেন মন মরা হয়ে থাকত শিলা।
সংসার ভেঙে যাওয়ার শোক সামলাতে বেশ কিছুটা সময় লেগেছিল শিলার। কিন্তু রুমির কোনো হেলদোলই নেই। 1 বছরই হোক আর যাই হোক, একসঙ্গে ঘর করেছে, একত্রে শোয়া বসা থাকা, কোনো রেশ কি থাকবে না তার? বিজয়া জিজ্ঞাসাই করে ফেললেন, বেশ তো ছিলি, হঠাৎ ঘটল কি তোদের? কি নিয়ে বাঁধল? হই আর কি, মনের মিল হলো না। আগে অত মন দেয়া নেওয়া হলো, তারপরে মনের মিল হলো না? হলো না। মনের আসল চেহারাটা কি বিয়ের আগে দেখা যায়? ও যে এত অসভ্য, এত বর্বর, আমি বুঝবো কি করে? আশ্চর্য, হঠাৎ ছেলেটা মন্দ হয়ে গেল। আগে তো কোনোদিন বলিসনি। শেষ যেদিন এলি সেদিনও তো তোদের কত ঢলাঢলি। অশান্তি থাকলে কি মুখে তার সাইনবোর্ড টাঙিয়ে ঘুরতে হবে, লোককে দেখাতে হবে আমি অসুখী? বিজয়া অপ্রসন্ন স্বরে বললেন, তা এখন তোমাদের অশান্তির কারণটা জানতে পারি? বললাম তো, ও একটা অসভ্য বর্বর। ওকে দেখে যা মনে হয় ও মোটেই সেরকম নয়। কি অসভ্যতা করেছে? তোর গায়ে হাত তুলেছে? অত সোজা হাত ভেঙে দিতাম না তাহলে? তবে নেশা ভান করেছে, মাতাল হয়ে বাড়ি ফেরে। সে কে না একটু আদ্রু খায়, তবে পেঁচি মাতাল হয়ে বাড়ি এসে হল্লাগোল্লা করবে, কৌশিক সে টাইপের নয়। তাহলে অন্য মেয়ের সঙ্গে ভাব করেছে? সে গ্যাটস ওর আছে। আমি যা ভুল করে ওকে বিয়ে করে ফেলেছি, আর কোনো মেয়ে ওকে পাত্তা দেবে? বিজয়া অধৈর্যভাবে বললেন, তাহলে তোদের ঝামেলাটা কি? বললাম তো, মনের অমিল। আমি একরকম, কৌশিক অন্যরকম। ও একটা নির্ভেজাল এমসিপি। এই শব্দটা রুমির মুখে আগেও বার কয়েক শুনেছে বিজয়া। মানেটা ঠিক জানেন না, তবে এটুকু বোঝেন এটা পুরুষদের উদ্দেশ্যে ছোঁড়া এক চোখা গালাগাল। ভুরুকুচকে জিজ্ঞাসা করলেন, কি পৌরুষের গরম দেখালো সে? একরকম নয়, অনেক রকম। নিজের এখনো পাকা চাকরি জোটানোর মুরদ হলো না, এদিকে আমি চাকরি করছি সেটাও সহ্য হয় না। তুমি তো জানোই আমার চাকরির নেচার, ফিরতে রাত হয়। কৌশিকের সেটা একেবারে না পছন্দ। কেন চাকরি করছি, এমন চাকরি করার দরকার কি? এর সঙ্গে আবার কি সাংঘাতিক সন্দেহবাতিক, উৎকট পসেসিভনেস। কোনো ছেলের সঙ্গে ফোনে আমি 10 মিনিট কথা বললেই বাবু রেগে কাঁই। কারোর সঙ্গে যদি একটু মিশি কিংবা কেউ যদি বাড়ি পৌঁছে দিয়ে যায় তো হয়েই গেল, তাদের সামনেই বাবু সিন ক্রিয়েট করবেন। জানো এবার কি করেছে? আমার অফিসের বস আমাকে গাড়ি করে নামিয়ে দিতে গিয়েছিল। আমি জাস্ট ভদ্রতা করে তাকে কফি খেতে ডেকেছি। ভদ্রলোককে মুখের ওপর অপমান করে দিল। সেদিনই আমি ঠিক করে ফেলেছিলাম, আর নয়। 2 সপ্তাহ টাইম দিয়েছিলাম ক্ষমা চাওয়ার জন্য। কৌশিক ঘাড় তেড়া করে রইল, আমিও চলে এলাম। শুধু এইটুকু কারণে সম্পর্কের ইতি? শুধু এইটুকু বলছো? রুমি আহত চোখে তাকালো।
আমাকে সন্দেহ করবে আর আমি নির্বিবাদে তো মেনে নেব? স্বামী স্ত্রীকে একটু সন্দেহ করবে, স্ত্রী স্বামীকে, এ তো ভালোবাসারই লক্ষণ। হারানোর ভয় থাকলে সন্দেহটা আসে। মনে পড়ে ভবানীপুরে বিজয়াদের পাশের বাড়িতেই ভাড়া থাকতেন রমেন সেন। তৃতীয় বাচ্চাটির জন্ম দিতে গিয়ে বউ মারা গেল বেচারার। তারপর থেকে কেমন খ্যাপা খ্যাপা হয়ে গিয়েছিলেন ভদ্রলোক। খালি পায়ে ঘুরে বেড়াতেন সর্বত্র, এমনকি অফিসও যেতেন জুতো চটি না পরে। পাড়ায় মানুষটার নাম হয়ে গেল খালিপদবাবু। তার সেই খালিপদবাবু হুট হাত চলে যেতেন বিজয়ার কাছে। ছলো ছলো চোখে নিজের দুঃখের কাহিনী শোনাতেন আর আঙুল চেটে চেটে খেতেন বিজয়ার হাতে শুক্তো, কাঁটা চচ্চড়ি, পোস্তর বড়া। দেখলেই দীপুর বাবা রেগে টং। কেন সব সময় লোকটা তোমার কাছে এসে বসে থাকে? এত কি পীড়িত তোমার সঙ্গে? একদিন তো খালিপদবাবুর সামনে বলেই ফেললেন, পেয়ার মহব্বত ঘুচিয়ে দেব। আলাভোলা খালিপদবাবু কথাটা ধরতে পারেননি, কিন্তু বিজয়ার তো লজ্জায় ঘেন্নায় মরে যাই দশা। দীপুর বাবার এক পিস্তুত ভাই হস্টেলে থেকে পড়াশোনা করত। ছুটির দিন চলে আসতো বিজয়াদের বাড়ি। গান গেয়ে নাটকের ডায়লগ বলে দারুণ আড্ডা জমাতে পারত সৌরেন। তাকে নিয়েও দীপুর বাবা কম খোঁটা দেয়নি। তা বলে স্বামীকে ছেড়ে আসার কথা কখনো কি মাথায় এসেছে বিজয়ার? আরও অনেক গুণ ছিল দীপুর বাবার, যাকে বলে পাক্কা এমসিপি। নিজে যা চাইবেন তাই হবে, মুখে মুখে তর্ক চলবে না। ফোঁস করলে চড়চাপড় পর্যন্ত চালিয়ে দিয়েছেন দু একবার। পরে হয়তো ক্ষমা চেয়েছেন, তবু মেরেছেন তো। আজকালকার মেয়ে হলে টানা ৩২ বছর ঘর করত ওই স্বামীর সঙ্গে। অবশ্য সময় তো পাল্টাচ্ছে। ওই ধরনের তেজ দেখানো এখন চলবেই বা কেন? নিজের পায়ে দাঁড়াচ্ছে মেয়েরা, তাদের মান অপমান বোধ তো বেশি থাকবেই। তবু বিজয়ার কোথায় যেন খচখচ করে। হয়তোবা সংস্কারের বশেই। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এতই ঠুনকো হয়, তাহলে রইলটা কি? রুমি ফের ফিরেছে কম্পিউটারে। টাইপ করছে না, দৃষ্টি পর্দায় স্থির। আঙুল নড়ছে মৃদু মৃদু। বিজয়া ঘড়ঘড়ে গলায় বললেন, শোন রুমি, ঝোঁকের বসে কিছু করিস না, মাথাটাকে ঠান্ডা রাখ। কটা দিন যেতে দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। অনর্থক সময় নষ্ট করবে কেন ঠাম্মি? রুমির উত্তর নির্বিকার। যে গাছ বাঁচবে না তাতে মিছিমিছি জল ঢেলে কি লাভ? যদি গাছটাই তোর কাছে আসে, যদি জল চায়। নো চান্স ঠাম্মা, কৌশিক সে বান্দাই নয়। তাছাড়া আমরা দুজনেই বুঝে গেছি আমাদের ওয়েভলেন্থ ডিফারেন্ট। আমরা টোটাল মিসম্যাচ। এমন একটা রিলেশন আর বেশি দিন গড়াতে না দিয়ে তাড়াতাড়ি এন্ড করে দেওয়াই ভালো। বলেই কিছুক্ষণ বিজয়ার ভ্রুকঞ্চন নিরীক্ষণ করল রুমি। তারপর হাসছে ফিকফিক। হাসতে হাসতে উঠে এসে টিপে ধরেছে বিজয়ার গাল। আদুরে গলায় বলল, ওরে আমার বুড়ি, এসব তুই বুঝবি না। তুই শুধু বসে বসে মেগা দেখ আর ফোচ ফোচ করে কাঁপ, ঠিক আছে?
বিজয়া মাথা নাড়লেন দুদিকে। ঠিক নেই, ঠিক নেই। সত্যি সত্যিই রয়ে গেল রুমি। দিব্যি আছে, সেজেগুজে বেরোচ্ছে অফিসে, হা ক্লান্ত হয়ে ফিরছে রাত্রিরে, তারপর খেয়ে দিয়েই বিছানায় ঝপাং। অবসর মিললে টিভি দেখছে, গল্প করছে, কম্পিউটার খুলে ইমেল পাঠাচ্ছে বন্ধুদের, কিংবা কাজ করছে নিজের মনে। ছুটির দিনে উঠছেও বেলা করে, আয়েশ করছে সারাদিন। দেখে মনে হয় এ যেন বিয়ের আগের রুমি। মাঝের একটা বছর যেন কোন মন্ত্র বলে উধাও হয়ে গিয়েছিল জীবন থেকে। দীপু সোমার মুখ থমথমে ছিল কয়েকদিন, তারাও আবার সমে ফিরেছে। পুরোপুরি নয়, তবে অনেকটাই। উদ্বেগ আছে নিশ্চয়ই ভেতরে ভেতরে, তবে তার প্রকাশ নেই তেমন। মেয়ে জামাইয়ের ভবিষ্যৎ যে ঝরঝরে, এ বুঝি ধরেই নিয়েছে তারা, কিন্তু মুখে কিছু বলে না। হয়তো অপেক্ষায় আছে মেয়ে কি করে দেখার জন্য, কিংবা সময়ের হাতেই ছেড়ে দিয়েছে মুশকিল আসানের ভার। কি যে করি সব। একমাত্র বিজয় সুস্থিতি হতে পারছিলেন না কিছুতেই। থেকে থেকে হু হু করে ওঠে বুক। স্বপনে জাগরণে কুড়ে কুড়ে খায় নাতনির চিন্তা। এত ঘটাপটা করে বিয়ে হলো, দুম করে ভেঙে যাবে। কি হবে রুমির? একা একাই থাকবে, নাকি এ বিয়েটা ভেঙে গেলে আবার বিয়ে থা করে থিতু হবে সংসারে? ডিভোর্স আজকাল আকছাড়ি ঘটছে বটে, কিন্তু বিয়ে ভাঙা মেয়েদের এখনও যে লোকে বেশ বাঁকা চোখে দেখে, এও তো বিজয়ার অজানা নয়। এই যে রুমি এখানে এসে আছে, তাই নিয়েও কি কানাঘুষো করছে না পাঁচজনে? ৭-৫ ভাবনা থেকে ছেলের কাছে একদিন পেড়েই ফেললেন প্রসঙ্গটা, নাতনির অনুপস্থিতিতে। সরাসরি বললেন, কি রে, এমন গা ছাড়া হয়ে বসে রইলি কেন? নয় নয় করে দু মাস হয়ে গেল। রুমির ব্যাপারটা নিয়ে একটু চিন্তা ভাবনা কর। অফিস থেকে ফিরে সবে চান টান করে টিভি চালিয়েছিল দীপু, খবর শুনছিল। বিরস গলায় বলল, কি ভাববো বলো? বেআই বেয়ানের সঙ্গে দেখা কর, কৌশিকের সঙ্গে কথা বল। এবার তো একটা মিটমাট হয়ে যাওয়া উচিত। চেষ্টা হয়ে গেছে মা, লাভ হয়নি। সোমা রান্নাঘরে চা করছিল, খড়ো কান, শুনতে পেয়েছে কথা। রান্নাঘর থেকেই বলল, মাকে বলে দাও কি বলেছেন কৌশিকের মা। কি বলেছে? ওরা নাকি কৌশিককে বোঝাতে গিয়েছিল, কৌশিক পাত্তা দেয়নি। বলেছে বিয়ে আমরাই করেছি, সেটা রাখবো না ভাঙবো আমাদেরই ডিসাইড করতে দাও। ও মা, সে কি কথা? ওই ছেলেই না কমাস আগে বউ বিহনের চোখে অন্ধকার দেখত। এখন গতির যুগ মা, সব কিছুতেই স্পিড স্পিড, গড়তেও স্পিড, ভাঙতেও স্পিড। আজ বলবে আই লাভ ইউ, কাল বলবে আই হেট ইউ। বিজয়ের গলা কেঁপে গেল। আমাদের মেয়েটার কি হবে তাহলে? হাত ওল্টালো দীপু, আঙুল তুলে ওপরটা দেখিয়ে দিল। ঘুরন্ত ফ্যানটাকে দেখালো না ভগবান, বোঝা গেল না। সোমা চা এনে বসেছে সোফায়, ভার মুখে বলল, আমাদের যে কৌশিকের বাবা মার সঙ্গে কথা হয়েছে, এটা কিন্তু ভুলেও রমিকে বলবেন না মা, কুরুক্ষেত্র হয়ে যাবে তাহলে। বিজয় অভিমানী গলায় বলল, আমার আর বলার কি দরকার, আমি আর কদিন আছি,
যা ভালো বোঝো তোমরাই করো। লাভ ঝাপ করে বিয়ে হলো, আবার সে বিয়ে বছর ঘুরতে না ঘুরতেই ছিঁড়ে গেল। এমন সৃষ্টি ছাড়া কাণ্ড আমি জন্মেও দেখিনি। তা দেখার আরও কিছু বাকি ছিল বই কি বিজয়ার। দিন কয়েক পর সন্ধে দিচ্ছিলেন। দীপু সোমা তখনও ফেরেনি। হঠাৎই ফোন বেজে উঠল ঝনঝন। টলমলো পায়ে গিয়ে রিসিভার তুললেন বিজয়া। হ্যালো ঠাম্মা, আমি কৌশিক বলছি। ছলাৎ করে উঠল রক্ত। বিজয়া প্রায় খামচে ধরলেন রিসিভারটাকে। ও মা, কি কাণ্ড! তুমি কি খবর? আছো কেমন? চলে যাচ্ছে ঠাম্মা। আপনার শরীর কেমন? আমি আর ভালো থাকি কি করে? নিত্যদিন কানের কাছে বাজতে থাকা গানটা আওড়ে দিলেন। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। আর আসছো না, আমার খোঁজ নিচ্ছ না, কবিতা শোনাচ্ছ না। ও প্রান্ত প্রায় নিশ্চুপ। শনশন হাওয়া বাজছে ফোনে, ঝড়ের মতো। নাকি বিজয়ার নিঃশ্বাসে ফেরত পাঠাচ্ছে দূরভাষ। বিজয়া ব্যাকুল স্বরে বললেন, হ্যালো হ্যালো, লাইন কেটে গেল নাকি? না না, কৌশিক স্বরে ফিরেছে। রুমি বাড়ি আছে ঠাম্মা? না তো ভাই, সে তো এখন অফিসে। ওখানে ফোন করো, পেয়ে যাবে। করেছিলাম, লাইন পাচ্ছি না। তো মোবাইলে করছো না কেন? মোবাইলেই তো করেছিলাম, এখন সুইচ অফ। তাই ভাবলাম আজ হয়তো বেরোয়নি। রুমি কৌশিকের ফোনাফুনি হয় তাহলে, গোপনে গোপনে। বিজয়ের বুক আনন্দে চলকে উঠল। যাক বাবা, ছেলে মেয়ে দুটো সুমতি ফিরেছে তাহলে। বিগলিত স্বরে বিজয়া বলল, রুমি এলে আমি তোমায় ফোন করতে বলবো, কেমন? ফোন না করলেও চলবে, জাস্ট বলে দেবেন আমি রিং করেছিলাম, তাহলেই ও বুঝে যাবে। আর হ্যাঁ, বলবেন কাল যেন সন্ধেবেলা অবশ্যই দেশপ্রিয় পার্কের উল্টো দিকে বাস স্টপে চলে আসে, ঠিক 7:30টায়। আমি ওর জন্য ওয়েট করব। ফোনটা রেখে দেওয়ার পর সত্যি সত্যি নাচতে ইচ্ছে করছিল বিজয়ার। না, নাতনিটা তার মহাবিচ্ছু, কেমন সবাইকে ঘোল খাইয়ে রেখেছে। দীপু সোমা ঢুকলেই শোনাতে হবে সুসংবাদটা। না থাক, ওদের এক্ষুনি বলার দরকার নেই। ওরা কবে কোন সংবাদটা দেয় বিজয়াকে, একবার অন্তত ওরা পিছিয়ে থাকুক। দম চাপার মতো উত্তেজনাটাকে চেপে রাখলেন বিজয়া রুমি ফেরা পর্যন্ত। 9:45 নাগাদ এলো রুমি। ঘরে ঢুকে সালোয়ার কামিজ ছেড়ে নাইটিতে নিজেকে বদলেছে। দুলে দুলে বিজয়া হাজির। মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বললেন, খুব ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে। চোখের কোণ দিয়ে ঠাকুমাকে দেখল রুমি। কেন? তুমি ধরা পড়ে গেছ, বাড়িতে আজ ফোন এসেছিল। কার ফোন? আহা, জানে না যেন, ন্যাকা, তোমার বরের। ও হ্যাঁ, ওর তো যোগাযোগ করার কথা ছিল। রুমির মুখ ভাবলেশীন। কখন করেছিল? সন্ধ্যের মুখে মুখে। চোখ টিপে বৃন্দাদুতির ঢঙে বললেন বিজয়া, কাল তোকে দেখা করতে বলেছে 7:30টায়।
রুমির তাপ উত্তাপ নেই। কোথায়? দেশপ্রিয় পার্কের বাসস্টপে? ও, সেখানে বুঝি মাঝে মধ্যেই তোমাদের মিলন হয়? তা ঢং করে বাইরে বাইরে কেন? বাড়িতে ডাকলেই পারো, বড়ই তো, লজ্জা কিসের? রুমির ঠোঁট বেঁকে গেল অল্প। কেন দেখা করতে বলেছে জানো? আমার জানার স্বাদ নেই বাচ্চা, তোমরা মিলে জুলে থাকো তাহলেই আমি খুশি। তুমি যা ভাবছ তা নয় ঠাম্মা। রুমির ঠোঁট আরও একটু বাঁকল। কাল আমাদের উকিলের কাছে যাওয়ার কথা ছিল, মিউচুয়াল সেপারেশনের ড্রাফট তৈরি হবে। মানে? আমরা মামলা টামলায় যাচ্ছি না। কৌশিকের চেনা লয়ার আছে, তার মাধ্যমে দুজনে একসঙ্গে আইন মাফিক পিটিশন করে নেব। তারপর যা হওয়ার হয়ে যাবে। আপাতত জুডিশিয়াল সেপারেশন, 6 মাস পরে ডিভোর্স। বিজয়ের মুখ হাঁ হয়ে গেছে। জোর বেঁধে বিয়ে ভাঙতে যাবি? হ্যাঁ, আমরা দুজনেই ভেবে দেখলাম হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকা যাচ্ছে না। তখন ঝুটঝামেলায় না গিয়ে পিসফুলি দাঁড়ি টানাই ভালো। পোষাচ্ছে না, থাকবো না একসঙ্গে। তা বলে আমরা তো কেউ কারোর শত্রু নই। মিছিমিছি কেসে ফেসে গিয়ে দুজন দুটো উকিলের কাছে টাকা ঢালবো কেন? কাদা ছোঁড়াছুড়িই বা করবো কেন? তুমি বলো, যুক্তিটা কি ভুল? বিজয়া স্তম্ভিত। বিজয়ের মুখে বাক্যি সরছিল না। বিজয়ের ঘুম আসছিল না। রাতে আজকাল ঘুম এমনিই কমে গেছে। তার উপর মাথায় কোনো চিন্তা সিধিয়ে গেলে তো কথাই নেই। সারা রাত অনিদ্রা। আজ গরমও পড়েছে খুব, এত গুমোট যে পাখার হাওয়াও গায়ে লাগছে না। বৈশাখ গড়িয়ে গেল, এখনো ভালো করে একটা কালবৈশাখী এলো না। 11 দিন মেঘ উঁকি দেয় বটে, মিলিয়েও যায় হুশ করে। তারপর আকাশ আবার খটখটে, নিষ্করুণ। বৃষ্টিহীন পৃথিবীতে তাপ ক্রমশ বেড়েই চলেছে। গা জ্বালা জ্বালা করছিল বিজয়ার। উঠে বসলেন, তেষ্টা পাচ্ছে। ঘরে সবুজেটে রাতবাতির মৃদু আলোয় সবই যেন কেমন আবছা আবছা। বিজয়া হাতড়ে হাতড়ে মশারি ছড়ালেন। নেমেছেন বিছানা থেকে। বেটে টুলে জল ঢাকা থাকে। খেলেন 2 চুমুক। সন্তর্পণে বেরোচ্ছেন ঘর ছেড়ে। বুড়ো বয়সে এই এক ঝঞ্ঝাট। রাতে বাথরুম পায় ঘন ঘন। 3 কামরার ফ্ল্যাটে একটাই লাগোয়া বাথরুম, দীপু সোমার ঘরের সঙ্গে। ছেলে ছেলের বউয়ের পাশের ঘরেই থাকেন বিজয়া। অন্য বাথরুমটায় যেতে বড়সড় ডাইনিং স্পেসটা পার করতে হয়। সোফা টোফা সামলে সুমলে পাছে হোঁচট খান। পায়ে পায়ে এগোতে গিয়ে বিজয়া থমকে দাঁড়ালেন। বসার জায়গায় ফ্যান ঘুরছে বন বন। কি আক্কেল বাড়ির লোকেদের! ইলেকট্রিক বিল দেখে তুলকানাম করবে, এদিকে এ ব্যাপারে হুঁশটি নেই। এই অপচয়ের কোনো মানে হয়? দেয়ালের ধারে গিয়ে বিজয়া সুইচটা অফ করলেন। আলো অন্ধকারে তখনই মনে হলো কে একটা নড়ে উঠল সোফায়। সঙ্গে সঙ্গে আলো জ্বালিয়েছেন। ও মা, এ তো রুমি। অন্ধকারে কি করছে সোফায় বসে? ওখানেই ঢুলছে নাকি? আচমকা আলোর ঝলকানিতে রুমিও চমকে তাকিয়েছে। বিজয়া স্পষ্ট দেখতে পেলেন নাতনির 2 চোখে টলটল করছে মুক্তদানা।
এ কি রে রুমি, তুই কাঁদছিস? কই না তো। ঝটিতির চেটোর উল্টো পিঠে চোখ মুছে নিল রুমি, নাক টেনে বলল, কই কি একটা যেন পড়েছে চোখে, খুব কড়কড় করছে। যা ঘরে গিয়ে শুয়ে পড়। বাধ্য মেয়ের মতো উঠে পড়ল রুমি। ধীর পায়ে যাচ্ছে নিজের ঘরে। নাতনিকে এক দৃষ্টে দেখছিলেন বিজয়া। এ দেখাও তার কপালে ছিল। বুকটা চিনচিন করছিল বিজয়া। আবার যেন কেটেও যাচ্ছিল ভেতর থেকে ভ্যাপসা ভাবটা। হে ঈশ্বর, চোখ কড়কড় করার জন্য ওইটুকু বালি যেন পৃথিবীতে থাকে চিরকাল।